আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায়ের অর্থাৎ দশম অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাসে আজকে চলে আসছি। আজকে খুব অল্প সময়ের জন্য ছোট আলোচনা আমাদের আছে তোমাদের সাথে। চলো এই আলোচনাটা শেষ করে ফেলতে পারি আমরা এখন। দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ধাতু নিষ্কাশনের মোট 5টা ধাপ আছে। ধাতু নিষ্কাশনের ধাপ সমূহ এখানে দেখতে পাচ্ছ। প্রথম ধাপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিকের ঘনীকরণ করা, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতু বিশুদ্ধকরণ। তা প্রথম হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিকের ঘনীকরণ, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর এবং ধাতু বিশুদ্ধকরণ। এই টোটাল 5টা ধাপে একটা আকরিককে আকরিক থেকে ধাতু আলাদা করা হয় বা ধাতু নিষ্কাশন করা হয়। নিশ্চয়ই তোমরা ধাতু নিষ্কাশন কাকে বলে এটা গত ক্লাসে জেনেছো, যে কোন একটা ধাতুর যৌগ থেকে, দ্যাট মিন্স খনিজ বা আকরিক থেকে, কোন একটা ধাতুর আকরিক থেকে ওই ধাতুটাকে আলাদা করা বা সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন। এই আকরিক থেকে ধাতুটাকে নিষ্কাশন করার জন্য টোটাল 5টা ধাপে এই কাজটা করা হয়। প্রথম ধাপ আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আকরিকের ঘনীকরণ, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর এবং ধাতু বিশুদ্ধকরণ। চলো আমরা এইটা নিয়ে একটু ডিটেল জেনে নেই যে আসলে এখানে কি কি কাজ করা হয়, কিভাবে কাজগুলো করা হয়, কোথায় কোনটা অ্যাপ্লাই করব, একটু ভালো করে বুঝে নেই। তো প্রথমত আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, এই ব্যাপারে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আকরিককে চূর্ণ বিচূর্ণ করার জন্য দেখো, এই আকরিককে চূর্ণ বিচূর্ণ করা নিয়ে আমরা যদি বলি তোমাদেরকে, প্রথমে দেখো এখানে 2টা শব্দ আমরা পড়বো। একটা হচ্ছে জো ক্রাশার। জো ক্রাশার, নিশ্চয়ই তোমরা যারা সিলেট অঞ্চলে ঘুরতে গেছো, যে সব অঞ্চলে পাথর পাওয়া যায়, পাহাড় থেকে বা ভূপৃষ্ঠ থেকে পাথর উত্তোলন করা হয়, ওই অঞ্চলে যখন তুমি যাবা তখন রাস্তার ধারে কিন্তু পাথরগুলাকে ছোট ছোট করার জন্য কিছু ব্যবস্থাপনা করা থাকে, যেখানে বড় বড় পাথরকে ভেঙে ছোট ছোট করে, যে মেশিনগুলো দিয়ে এই বড় পাথরের টুকরাকে ছোট টুকরায় পরিণত করে, তাকে বলা হয় জো ক্রাশার। কি বলা হয়? জো ক্রাশার। তাহলে প্রথমে শিলাখণ্ডকে জো ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং তারপর বল ক্রাশারের সাহায্যে আকরিকের ছোট টুকরাকে মিহি দানায় বা পাউডার পরিণত করা হয়। রাস্তায় যখন রাস্তা কনস্ট্রাকশনের যখন কাজ চলে, রোড কনস্ট্রাকশনের যখন কাজ চলে, তখন দেখবা ওই রোডে প্রথমে ইট বা পাথরের ছোট ছোট টুকরাগুলো দেওয়া হয়, যেটাকে খোয়া বলে। তারপর এক ধরনের গাড়ি যেটা এসে কিন্তু এই ইটের টুকরাগুলাকে পিষে দিয়ে যায়। তো পিষে দিয়ে যায়, যার কারণে এটা পাউডারে পরিণত হয়। তাহলে আমরা বলার চেষ্টা করছি যে বড় টুকরাকে ছোট টুকরায় পরিণত করা হয় জো ক্রাশার দিয়ে, আর ছোট টুকরাকে পাউডারে পরিণত করা হয় কি দিয়ে? বল ক্রাশার দিয়ে। তাহলে আমরা আকরিকের চূর্ণ বিচূর্ণকরণে 2টা কথা মনে রাখবো, একটা হচ্ছে জো ক্রাশার, একটা বল ক্রাশার। জো ক্রাশারের কাজ কি? বড় টুকরাকে ছোট টুকরায় পরিণত করা, এবং বল ক্রাশারের কাজ কি? ছোট ছোট টুকরাকে মিহি দানায় বা পাউডারে পরিণত করা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসো মূল কথায়, সেটা হচ্ছে যে অনেকেই কমনলি মুখস্থ করে যারা পড়াশোনা করে, তাদের বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় প্রত্যেকটা ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে 5টা ধাপ ব্যবহার করে। আচ্ছা বলতো, সোডিয়াম ধাতুর আকরিক হচ্ছে সমুদ্রের পানি। তুমি কি মনে করো কিনা যে সমুদ্রের পানি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থেকে ধাতু নিষ্কাশন করব, তখন কি সেইখানে আমাদের আকরিককে চূর্ণ বিচূর্ণ করার প্রয়োজন আছে কিনা? অর্থাৎ আমরা বুঝে নিব, যদি আকরিকটা একটা শিলাখণ্ড হয় তবেই কিন্তু আমরা তাকে চূর্ণ বিচূর্ণ করব। সাধারণত আমরা 9-10 যে আকরিকগুলো পড়লাম, তার মধ্যে সমুদ্রের পানি ছাড়া বাকি সব আকরিককে চূর্ণ বিচূর্ণ করার প্রয়োজন হয়। তাহলে আমরা বুঝে নিব, সমুদ্রের পানি অর্থাৎ সোডিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কখনোই আকরিককে চূর্ণ বিচূর্ণ করব না। ওকে, আমরা না বুঝে মুখস্থ পড়া পড়বো না, রাইট? এবার চলে যায় আকরিকের ঘনীকরণ। আকরিকের ঘনীকরণের জায়গায় আমরা নতুন একটা শব্দ শিখতে চাই, যার নাম হচ্ছে খনিজ মল। নতুন শব্দ হচ্ছে খনিজ মল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা খাতায় লিখে নিতে পারো। কোশ্চেন একটা হচ্ছে খনিজ মল কি? খনিজ মল কি? খনিজ মল কি? ওকে, খনিজ মল কি? ওকে, তাহলে এবার এইটা নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যখন আমি একটা আকরিককে খনি থেকে সংগ্রহ করলাম, যখন কোনো আকরিককে খনি থেকে সংগ্রহ করলাম, তখন ওই আকরিকের গায়ে মাটি, বালি, কাদা ইত্যাদি লেগে থাকতে পারে। ধরা যাক আমরা ক্যালসিয়াম কার্বনেট নামক চুনাপাথর, যেটাকে আমরা খনি থেকে সংগ্রহ করলাম, তো ক্যালসিয়াম কার্বনেটকে খনি থেকে যখন সংগ্রহ করলাম, তখন এই আকরিকের গায়ে মাটি থাকতে পারে, বালি থাকতে পারে, কাদা থাকতে পারে, এই অপদ্রব্য থাকতে পারে। এই যে আকরিকের গায়ে মাটি, বালি, কাদা ইত্যাদি লেগে থাকে, এটাকে বলা হয় খনিজ মল।
তাহলে খনিজ মল কাকে বলে? খনি থেকে খনিজ সংগ্রহ করার সময় খনিজের গায়ে যে মাটি, বালি, কাদা ইত্যাদি অপদ্রব্য লেগে থাকে তাকে খনিজ মল বলে। ওকে, আকরিকের ঘনীকরণ একটা ধাপ। আকরিকের ঘনীকরণ যে ধাপ, এই ধাপের কাজ হচ্ছে আকরিক থেকে যথাসম্ভব খনিজ মল দূর করা। আকরিকের ঘনীকরণের কাজ হচ্ছে আকরিক থেকে যথাসম্ভব খনিজ মল দূর করা। তাহলে কি বললাম? আকরিক থেকে যথাসম্ভব খনিজ মল দূর করা। ওকে, এটাই হচ্ছে আকরিকের ঘনীকরণের কাজ। এই যে দেখো, আকরিকের ঘনীকরণ করা হয় আবার 4টা উপায়। যদি আমি ভালো করে দেখাই, আকরিকের ঘনীকরণ করা হয় হাইড্রোলাইটিক পদ্ধতি। 4টা উপায় বললে আসলে ভুল হবে, এখানে আরো অনেক উপায় আছে, বাট 4টা উল্লেখযোগ্য উপায়। তাহলে আকরিক এর ঘনীকরণ লিখে আমরা যদি 4টা প্রধান ভাগে ভাগ করি, 1 নম্বর হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। আর 4 নাম্বার হচ্ছে রাসায়নিক পদ্ধতি। এই দেখো, তাহলে 1 নাম্বার হাইড্রোলাইটিক পদ্ধতি, 2 নাম্বার তেল ফেনা ভাসমান পদ্ধতি, 3 নাম্বার চৌম্বকীয় পৃথকীকরণ, আর 4 নাম্বার হচ্ছে কি রাসায়নিক পদ্ধতি। এবার আসো আমরা একটা একটা করে বুঝে নেই যে কোনটার কাজ কি, আসলে কখন কোনটা অ্যাপ্লাই করব আমরা আস্তে আস্তে বুঝে নিব। এখন এটা তোমাদের বোর্ড বই, যেটা এই বোর্ড বই থেকে আমরা দেখি। এই দেখো, হাইড্রোলাইটিক পদ্ধতি নিয়ে কথা বলি আমরা এখন। হ্যাঁ, এই যে হাইড্রোলাইটিক পদ্ধতি বলছে এই পদ্ধতিটি সাধারণত অক্সাইড আকরিকের জন্য প্রযোজ্য। তাহলে যারা অক্সাইড আকরিক কারা বলতো? যেমন ধরো Fe2, Fe3O4, তারপর Fe2O3, হ্যাঁ, এরপর ধরো আর কি অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, তো রাসায়নিক পদ্ধতি। এই ধরো এই কয়টা মানে অক্সিজেন যুক্ত যে আকরিকগুলো আছে, এই আকরিকগুলোর জন্য কিন্তু হাইড্রোলাইটিক পদ্ধতি প্রযোজ্য। আচ্ছা, অক্সাইড আকরিকের কি এমন বৈশিষ্ট্য আছে আমরা একটু বুঝে দেখব যার কারণে তাদের হাইড্রোলাইটিক পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে। অক্সাইড আকরিকের বিশেষত্ব কি? বলছে অক্সাইড আকরিকের কণাগুলো ভারী এবং এতে থাকা অপদ্রব্যগুলো তুলনামূলক হালকা হয়। যারা অক্সাইড আকরিক তারা ভারী, কিন্তু এতে থাকা অপদ্রব্যগুলো হালকা হয়। এই পদ্ধতিতে একটি কম্পন মান হেলানো খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিক ঢালা হয়। এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হয়। এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে আটকে যায় এবং হালকা খনিজ মলসমূহ পানির প্রবাহিত হতে চলে যায়। আচ্ছা, হেলানো মানে কি? ধরো এই যে ধরো এটা একটা কলম, এটা একটু বাঁকা, হেলানো। দেখবা রাস্তার ধারে যখন কনস্ট্রাকশনের কাজ করে তখন কিছু যন্ত্র থাকে যারা কিনা বড় ইটের টুকরাকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে। কখন দেখছো কিনা যায় না, এখানে একটা জায়গা থাকে যেখান দিয়ে ইট ইনপুট দেওয়া হয়, আর আরেকটা অংশ থাকে যেখান থেকে টুকরাগুলোকে আনলোড করা হয়, টুকরাগুলোকে বের করে নিয়ে আসা হয়। তো একটা হেলানো খাঁজ কাটার তল থাকে নেটের মতো, যেখানে আকরিকগুলো আটকায়া যায় এবং এটা কিন্তু প্রতিনিয়ত ভাইব্রেট করে। হেলানো তলটা ভাইব্রেট করে, এতে করে কি হয় বলতো? ওই খাঁজের মধ্যে খাঁজ দিয়ে নেট দিয়ে কিন্তু তোমার হচ্ছে যে কঠিন গুঁড়াগুলো রয়েছে, ইটের যে টুকরার গুঁড়াগুলো রয়েছে সেগুলো নিচের দিকে পড়ে যায়, আর ইটের ছোট ছোট টুকরাগুলো কিন্তু হেলানো অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে যায়। এখানে ঠিক ওই যন্ত্রের মতো না হলেও অনেকটা এইরকম যে দেখো, এই পদ্ধতিতে একটি কম্পন মান হেলানো খাঁজ কাটা টেবিল, হেলানো মানে একটু বাঁকানো থাকবে, খাঁজ কাটা মানে তার মধ্যে খাঁজ থাকবে, তার মধ্যে চূর্ণ বিচূর্ণ করে আকরিক ঢালা হবে। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে আকরিকগুলো ভারী হবে, ওই খাঁজের মধ্যে আকরিক আটকায় যাবে। আর যারা খনিজ মল তারা যেহেতু হালকা, পানি দিয়ে যখন ধরো পাইপ দিয়ে পানি দিলাম, পানি দিয়ে যখন প্রচন্ড প্রবাহ তৈরি করা হবে এবং ভাইব্রেশন তৈরি করা হবে, তখন ওই পানির সাথে মিশে থাকা ইটের টুকরাগুলা, আকরিকের যে অপদ্রব্যগুলা, এই অপদ্রব্যগুলো কিন্তু প্রবাহিত হয়ে চলে যাবে। অর্থাৎ হাইড্রোলাইটিক পদ্ধতিতে একটি হেলানো টেবিল থাকবে যেখানে খাঁজ কাটা থাকবে। আমরা আকরিক এবং খনিজ মল দুইটাকেই তার মধ্যে ঢেলে দিব। ঢালার পর ওই
তলটা টেবিলটা ভাইব্রেট করবে, এরকম ভাইব্রেট করবে। আর তার মধ্যে যখন প্রচন্ড বেগে আমরা পানি প্রবাহিত করব, তখন ছোট ছোট পাউডার টাইপের হালকা খনিজ মলগুলো সেখান থেকে প্রবাহিত হবে এবং খাজের মধ্যে ওই আকরিকের টুকরাগুলো আটকায় যাবে। এটাই হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি। বলো তো এটা বুঝতে পেরেছো কিনা হাইড্রোলাইটিক পদ্ধতি? এইবার দেখো তেল ফেনা ভাসন পদ্ধতি। এই পদ্ধতিতে কোন আকরিকের ঘনীকরণ করা হয় দেখো, দেখে বলো কোন আকরিকের? সালফাইড আকরিকের। এই আকরিকের বৈশিষ্ট্য হচ্ছে ওই হাইড্রোলাইটিক পদ্ধতির ঠিক উল্টা। হাইড্রোলাইটিক পদ্ধতিতে যেখানে আকরিক ছিল ভারী এবং খনিজ মল ছিল হালকা, এখানে হবে খনিজ মল ভারী আর আকরিক হালকা। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? খনিজ মল ভারী, আকরিক হালকা। তো আমরা প্রথমে সালফাইড আকরিককে চূর্ণ বিচূর্ণ করে পাউডারে পরিণত করব। করার পর যদি আমরা ল্যাবে টেস্ট করি তাহলে টেস্ট টিউব নিব, আর যদি আমরা ইন্ডাস্ট্রিতে ধাতু নিষ্কাশন করি তাহলে আমরা বড় একটা ট্যাঙ্ক নিব। বড় একটা কি নিব? ট্যাঙ্ক নিব। এটা ডিপেন্ড করে আমরা কোন কাজে কোথায় এই কাজটা করছি। যদি ল্যাবে টেস্ট করি তো টেস্ট টিউব নিব, যে টিউবে টেস্ট করা হয় নাম টেস্ট টিউব। আর যদি অ্যাকচুয়ালি আমরা বাস্তবে ধাতু নিষ্কাশন করি তাহলে আমরা কি করব? বড় একটা ট্যাঙ্ক নিব। ট্যাঙ্ক নেওয়ার পর যে আকরিকগুলোকে চূর্ণ বিচূর্ণ করছি ওই আকরিকগুলোর মধ্যে একটা উপযুক্ত তেল মিশাবো। উপযুক্ত তেল অনেক কিছু হইতে পারে, বইয়ে পরামর্শ দেওয়া হচ্ছে কেরোসিন তেলের কথা। পাউডার কিন্তু আকরিকের মধ্যে কেরোসিন তেল মিশিয়ে দেবো। মিশানোর পর ওই তেল এবং পাউডার কিন্তু আকরিককে পানির মধ্যে ঢেলে দিব। পানির মধ্যে ঢেলে দিলে কি হবে? তেলের সাথে ফেনার মতো করে আকরিক ভেসে উঠবে আর তলানি জমে যাবে কি? ময়লাগুলা। এভাবেই আমরা তেল ফেনা ভাসন পদ্ধতিতে আকরিক থেকে খনিজ মলটাকে আলাদা করে ফেলবো। তাহলে যদি আমি আবারও বলি, আচ্ছা আমি না বলি তোমরা বলো দেখি, তেল ফেনা ভাসন পদ্ধতি বা বইয়ে লেখা আছে ফেনা ভাসন পদ্ধতি কোন আকরিকের জন্য করা হয়? সালফাইড আকরিক। ইয়েস, সালফাইড আকরিকের কি এমন বৈশিষ্ট্য থাকে যার কারণে তাকে তেল ফেনা ভাসন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়? কারণ স্যার এর আকরিক যেটা ওটা হালকা আর খনিজ মলটা ভারী। ওকে, আচ্ছা আমরা কি করব? একটা বড় পানির ট্যাঙ্ক নিব, তার মধ্যে চূর্ণ বিচূর্ণ করা যে পাউডারের মতো থাকা যে আকরিক গুলাকে তার মধ্যে উপযুক্ত তেল কেরোসিন তেল মিশায় আমরা পানিতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে কি করব? ঢেলে দিয়ে নাড়ানোর পর দেখবো আমরা যেটা আকরিক সেটা যেহেতু হালকা তাই তেলের উপর ফেনার মতো করে ভাসবে, তাকে ছেঁকে আমরা আলাদা করে ফেলবো। আর নিচে তলানি জমে যাবে ময়লাগুলো বা খনিজ মলগুলো। এই হচ্ছে সালফাইড আকরিকের ঘনীকরণ, যেটার পদ্ধতির নাম হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। ঘনীকরণের মূল অবজেক্টিভ কি? ঘনীকরণের মূল অবজেক্টিভ আকরিক থেকে খনিজ মল দূর করা। ঘনীকরণের মূল উদ্দেশ্য হচ্ছে আকরিক থেকে খনিজ মল দূর করা। ওকে, ক্লিয়ার? এবার যাই পরবর্তী আলোচনা। এই দেখো চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণ খেয়াল করো, এটা দেখলে তোমরা বুঝতে পারার কথা চৌম্বকীয় পৃথকীকরণ কি। চৌম্বকীয় পৃথকীকরণ সবার জন্য করা যায় না, ঠিক আছে? এটা করা যায় শুধু তাদের জন্যই যাদের মধ্যে চৌম্বক ধর্ম আছে। এখন এখানে চৌম্বকীয় পৃথকীকরণ করতে হলে এটা এমন বৈশিষ্ট্যের আকরিক হতে হবে যেটার আকরিকের চৌম্বক ধর্ম থাকবে কিন্তু খনিজ মলের চৌম্বক ধর্ম থাকা যাবে না। আকরিকের চৌম্বক ধর্ম থাকবে কিন্তু খনিজ মলের চৌম্বক ধর্ম থাকা যাবে না। দুইটারই যদি চৌম্বক ধর্ম থাকে আকরিক এবং খনিজ মল তাহলে হবে না। যে কোনো একটা চৌম্বক ধর্ম থাকবে আর যে কোনো একটা চৌম্বক ধর্ম থাকবে না। ধরা যাক আকরিকের চৌম্বক ধর্ম আছে এবং খনিজ মলের চৌম্বক ধর্ম নেই। এরকম চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক কারা কারা এটা পরীক্ষায় আসে। আবার এই দেখো এখানে লিখে দেওয়া আছে তোমাদের বইয়ে দুইটা, একটা হচ্ছে ক্রোমাইট। এই দেখো ক্রোমাইট, ওকে। এরপর হচ্ছে কি রুটাইল টাইটানিয়াম অক্সাইড। একটা ক্রোমাইট আর একটা হচ্ছে রুটাইল। ওকে, একটা ক্রোমাইট আর একটা হচ্ছে কি রুটাইল। আরেকটা তোমাদের বইয়ে নাই, পুরাতন বইয়ে ছিল, আমাদের লেকচার বুকে দেয়া আছে উলফ্রামাইট। লেকচার বুকে দেয়া আছে উলফ্রামাইট, ক্রোমাইট, রুটাইল, উলফ্রামাইট। FeWO4 সবাই কমেন্ট করো দেখি ডাব্লিউ কি? FeWO4 এর নাম হচ্ছে উলফ্রামাইট। এটাও চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক। ডাব্লিউ কি? দ্রুত কমেন্ট করো। একটা হচ্ছে ক্রোমাইট, একটা রুটাইল আর একটা হচ্ছে উলফ্রামাইট। হ্যাঁ অলরেডি কমেন্ট করছো টাংস্টেন। ইয়েস, টাংস্টেনের প্রতীক নিজের কোনটি? তো সবাই অপশনে গিয়ে টি যুক্ত কিছু একটা খুঁজে, যার কারণে এটা এমসিকিউ ভুল হয় এবং এটা এমসিকিউ মাঝে মধ্যে দেখা যায়। তো উলফ্রামাইট, উলফার্ম, এটার মূল নাম হচ্ছে টাংস্টেন। এটা দেখতে ডাব্লিউ মানে প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে তাই, বাট অ্যাকচুয়ালি এটার নাম টাংস্টেন। ওকে, এবার দেখো এই পদ্ধতিটা কত মজার একটা পদ্ধতি, ছোটবেলার পদ্ধতির মতো। এইখান দিয়ে এই জায়গা দিয়ে দেখো আমরা এখান দিয়ে আকরিক ঢালবো। এই যে চূর্ণ বিচূর্ণ করা আকরিক ঢালবো। এবার এর মধ্য দিয়ে দেখো এটা ঘূর্ণায়মান বেল্ট। ওকে, এবার এটা হচ্ছে একটা চাকা বা পুলি। এটাও চাকা, চৌম্বক ধর্ম বিশিষ্ট চাকা। ওকে, আচ্ছা খুব ভালো কথা। এবার এই আকরিক এইখান দিয়ে যখন আমি ঘনীকৃত আকরিকটাকে ঢালতেছি, পাউডারকৃত আকরিকটাকে ঢালতেছি, তখন এর মধ্য দিয়ে
একই সাথে পাউডার এবং মানে পাউডারকৃত এই পাউডারের মধ্যে একই সাথে আকরিক এবং খনিজ মল দুইটাই আছে, কিন্তু এখানে যে আকরিকটা আছে ওটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যার কারণে এই যে দেখতে পাচ্ছ চাকাটা, এই চাকার প্রতি কিন্তু এই খনিজ মল যখন আকৃষ্ট হয় তখন এটা কিন্তু নিচের দিকে বেয়ে বেয়ে পড়ে। দুঃখিত, এই চাকার প্রতি যখন আকরিক আকৃষ্ট হয় তখন এটা কিন্তু এদিক দিয়ে বেয়ে বেয়ে পড়ে, আর খনিজ মলটা আকৃষ্ট হয় না বলে দূরে গিয়ে পড়ে। এটা হচ্ছে চৌম্বক পদার্থ আর এটা হচ্ছে অচৌম্বক পদার্থ। বলো কথা কি ক্লিয়ার কিনা? এটা চৌম্বক পদার্থ, এটা কি অচৌম্বক পদার্থ। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা, এরপর আর কোন পদ্ধতি থাকে বলো? ঘনীকরণের আর কোন পদ্ধতি থাকে? রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি স্পেশালি এটা করা হয় বক্সাইড আকরিকের। আমরা যখন বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করি তখন এটা পড়াই। হ্যাঁ, আমরা এখানে পড়াবো না, এটা অন্য জায়গায় পড়াবো, অন্য ক্লাসে। যখন আমরা রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করব, না বক্সাইড আকরিকের ঘনীকরণ করব, তখন আমরা রাসায়নিক পদ্ধতি অ্যাপ্লাই করব, আর কোথাও এটা করবো না। তাহলে আমি তো পুরোটা সামারি করি যে আকরিকের ঘনীকরণ মানে আকরিক থেকে যথাসম্ভব খনিজ মল দূর করা। এই কাজটা করা যায় কোন উপায়ে? হাইড্রোলাইটিক পদ্ধতি, তেল ফেনা ভাসন পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ, রাসায়নিক পদ্ধতি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এই যে আমরা চারটা কাজ করতেছি, অনেক সময় আমরা এমন কিছু আকরিক পাই যে চারটা বৈশিষ্ট্যের সাথে মিলে না। যেমন যদি আর একটু বুঝায় বলি, তাহলে হাইড্রোলাইটিক পদ্ধতি অ্যাপ্লাই করা হয় অক্সাইডের, তারপর তেল ফেনা ভাসন পদ্ধতি করা হয় সালফাইডের, চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিকের ঘনীকরণ করা হয় চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে। তার মানে যে আকরিকের চৌম্বক ধর্ম নাই তার জন্য এটা অ্যাপ্লাই করা যাবে না, এবং রাসায়নিক পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে শুধুমাত্র বক্সাইডের। তাহলে ধরা যাক এই ক্যাটাগরিতে যারা পড়লো না, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই আকরিকের ঘনীকরণ করবো কিভাবে? তো সেই ক্ষেত্রে আসলে বাস্তবতা বোঝো, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা পাথর। এই পাথরের গায়ে লেগে থাকা ময়লা পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলেই কিন্তু চলে যায়। এটা ক্লিন করার জন্য আমাকে উল্লেখযোগ্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় না। মাথায় রাখতে হবে, কোনো পদার্থের মধ্যে থেকে যদি ময়লা দূর করতে চাই, তাহলে ময়লা দূর করতে আমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করব তা ডিপেন্ড করে ওইখানে কি ধরনের ময়লা আছে তার উপর। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে আমরা যাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পদ্ধতি নেই, যাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পদ্ধতির প্রয়োজন নেই, যেমন উল্লেখ নেই, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, ওদের ক্ষেত্রে হাইড্রোলাইটিক, তেল ফেনা ভাসন পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র পানি দিয়ে তাকে ধৌত করে ফেলবো। ওকে, এইবার আসো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। পরবর্তী আলোচনা হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এই দেখো, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এক নম্বর হচ্ছে আকরিকের ভস্মীকরণ, আরেকটা হচ্ছে আকরিকের তাপজারণ। ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এক নম্বর হচ্ছে আকরিকের ভস্মীকরণ, আরেকটা হচ্ছে আকরিকের তাপজারণ। একটা আকরিকের ভস্মীকরণ, একটা আকরিকের তাপজারণ। ওকে, ভালো করে খেয়াল করি আমরা। আচ্ছা, বিষয়টা এরকম যে কোনো ধাতুর আকরিক যদি নিজের থেকে অক্সাইড হয়, ওকে তো আর অক্সাইডে রূপান্তর করার দরকার নাই, যেমন আয়রন অক্সাইড। বাট যারা অক্সাইড না, যেমন আমি তোমাদেরকে দেখাতে পারি, ধরো ক্যালসিয়াম কার্বনেট বা জিঙ্ক কার্বনেট বা জিঙ্ক সালফাইড বা লেড সালফাইড, দেখো এরা কেউ অক্সাইড না। এখন এদের থেকে ধাতু নিষ্কাশন করতে হলে আমাদেরকে আগে কি করতে হবে? অক্সাইডে রূপান্তর করতে হবে। অক্সাইডে রূপান্তর করার ক্ষেত্রে এই দুইটা ধাতুর ক্ষেত্রে, আকরিকের ক্ষেত্রে, এদেরকে তাপ দিতে হবে অক্সিজেন সহ। এদেরকে তাপ দিতে হবে অক্সিজেন সহ। কিন্তু এদেরকে অক্সিজেন সহ তাপ দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট তাপ দিলেই হবে অক্সিজেন ছাড়া। এদেরকে অক্সিজেন ছাড়া তাপ দিলেই হবে, তাহলে আমরা আমাদের ধাতব অক্সাইড পেয়ে যাব। তাহলে ভালো করে খেয়াল করি, যখন আমরা জিঙ্ক সালফাইড বা লেড সালফাইড ব্যবহার করছি তখন আমরা অক্সিজেন সহ তাপ দিচ্ছি। যখন জিঙ্ক কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি তখন অক্সিজেন ছাড়া তাপ দিচ্ছি। এই যে অক্সিজেন ছাড়া তাপ, এটা হচ্ছে ভস্মীকরণ, আর অক্সিজেন সহ তাপ, এটা হচ্ছে তাপজারণ। ভালো করে খেয়াল করো, অক্সিজেন সহ তাপ এটা হচ্ছে তাপজারণ, আর অক্সিজেন ছাড়া তাপ এটা কি? ভস্মীকরণ। আমাদের উদ্দেশ্য কি? এদেরকে তাপ দিয়ে আমরা অক্সাইডে রূপান্তর করব, এদেরকে তাপ দিয়ে আমরা অক্সিজেন সহ তাপ দিয়ে অক্সাইডে রূপান্তর করব। কিন্তু খেয়াল রাখতে হবে
এই তাপ যাতে এমন তাপ না হয়ে যায় যেটা গলনাঙ্কের চাইতে বেশি। গলনাঙ্কের চাইতে বেশি যদি তাপ হয় তখন এটা কিন্তু অক্সাইড রূপান্তর না করে পুরো পদার্থটা গলে যাবে। তাহলে ভস্মীকরণ কাকে বলে? কোনো আকরিককে তার গলনাঙ্কের চাইতে কম তাপমাত্রায় অক্সিজেন ছাড়া তাপ প্রদান করাকে ভস্মীকরণ বলে। কোন আকরিককে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় অক্সিজেন ছাড়া তাপ প্রদানকে ভস্মীকরণ বলে। আর কোন আকরিককে তার গলনাঙ্কের চাইতে কম তাপমাত্রায় অক্সিজেন সহ তাপ প্রদান করাকে তাপজারণ বলে। যদি আরেকটু ভালো বোঝানোর চেষ্টা করি, তাপজারণের নাম কেন তাপজারণ? তাপ দিচ্ছি তাই তাপ। জারণ দহন বিক্রিয়া, অর্থাৎ কোনো কিছুর সাথে অক্সিজেনের যে বিক্রিয়া সেটা দহন বিক্রিয়া বলে। দহন মানে এক ধরনের জারণ। তোমরা যখন চ্যাপ্টার 7 পড়ো তখন পড়েছো না? দহন হচ্ছে জারণ বিক্রিয়া কয়েক ধরনের হয়, সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন, দহন। তাহলে দহন বিক্রিয়া মানে কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়া, সেটা এক ধরনের জারণ বিক্রিয়া, আর একে তাপ দেওয়া হয় বলে এটা তাপজারণ বিক্রিয়া। ক্লিয়ার? ভস্মীকরণ ও গলনাঙ্কের থেকে কম তাপমাত্রা, তাপজারণ ও গলনাঙ্কের থেকে কম তাপমাত্রা। ভস্মীকরণ মানে অক্সিজেন সহ তাপ না ছাড়া তাপ, আর তাপজারণ মানে কি অক্সিজেন সহ তাপ। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন হলো কাদেরকে আমরা ভস্মীকরণ করব, কাদেরকে আমরা তাপজারণ করব? যারা সালফাইড আকরিক। দেখো, যারা সালফাইড আকরিক তাদের মধ্যে কোনো অক্সিজেনই নাই। এখানে কি কোনো অক্সিজেন আছে? নাই। তাহলে একে তো অক্সিজেন সহ তাপ দিতেই হবে, তাহলে এটা অক্সাইড হবে কেমনে? যারা সালফাইড আকরিক স্পেশালি তাদের তাপজারণ করা হয়, আর বাকিগুলো যাদের প্রয়োজন হয় অক্সাইডে রূপান্তর করার, বেশিরভাগ ক্ষেত্রে ভস্মীকরণ করা হয়, অক্সিজেন ছাড়া তাপ দিলেই হয়। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার যাও পরবর্তী আলোচনা, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। এ দেখো, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, এই কাজটা করা হয় 3 ভাবে: তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, স্ববিজারণ বা তাপজারণ। একই কথা, বুঝো ভালো করে। এখন এটা গত ক্লাসে এক্সপ্লেইন করা হয়েছে, প্রথম ক্লাসে। বলতো অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করা হয়? দেখো এখানে লেখা আছে অধিক সক্রিয় ধাতুর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ, মধ্য সক্রিয় কার্বন বিজারণ, কম সক্রিয় ধাতু স্ববিজারণ, আর যারা নিষ্ক্রিয় ধাতু তারা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এদেরকে নিষ্কাশন করতে হয় না। তাহলে অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ, কম সক্রিয় ধাতু মধ্য সক্রিয় ধাতু কার্বন বিজারণ, এবং কম সক্রিয় ধাতু তাপজারণ বা স্ববিজারণ। এটা আমরা মনে রাখবো। তুমি যদি সোডিয়ামের আগে ক্যালসিয়ামকে আগে না নাও, তাহলে সোডিয়াম ধাতু যখন নিষ্কাশন করার সময় আমরা ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করব, তখন তোমার উত্তর মিলবে না। তুমি দেখো বইয়ে, আর এটা ইন্টারমিডিয়েট বইয়ে আগেই ক্যালসিয়াম দেওয়া আছে, পরে সোডিয়াম দেওয়া আছে। বড় হয় তখন বুঝবা। আপাতত মনে রাখবা পটাশিয়ামের পরেই ক্যালসিয়ামের অবস্থান, সোডিয়ামের অবস্থান না। ওকে? আচ্ছা, দেখো এইবার দেখো, আমরা যখন যদি কোনো ধাতুকে আমরা নিষ্কাশনই করি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, কোনো ধাতুকে যদি আমরা নিষ্কাশন করি কোন প্রক্রিয়ায়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, তখন ওকে আর বিশুদ্ধ করার প্রয়োজন হয় না। কারণ তড়িৎ বিশ্লেষণই সব থেকে উচ্চ মানের প্রসেস, যেটা আমাদের খুব বিশুদ্ধ কোয়ালিটির প্রোডাক্ট দেয়। তাই যদি কোনো ধাতু অবিশুদ্ধ হয়, যাকে আমরা আরো বিশুদ্ধ করতে চাই, প্রথমে আমরা বিগালক যোগ করব। এই যে বিগালক যোগ করব, এতে করে প্রায় সর্বোচ্চ 98% পর্যন্ত বিশুদ্ধ করা যাবে বিগালক যোগ করে। তাহলে কোনো ধাতু নিষ্কাশনের পর যদি মনে করি, প্রথম কথা, যদি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় করি তখন কিন্তু বিগালক যোগ করব না। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করলে বিগালক যোগ করব না। যদি কার্বন বিজারণ প্রক্রিয়ায় করি বা স্ববিজারণ প্রক্রিয়ায় করি, তখন প্রথমে বিগালক যোগ করে এটাকে 98% বিশুদ্ধ করব। এরপর যদি আমাদের লক্ষ্য হয় যে এটা 99.98% বিশুদ্ধ দরকার, তখন আমরা আবার তড়িৎ বিশ্লেষণ করব। বুঝছো না? বোঝো নাই? ধাতু বিশুদ্ধকরণ করতে হলে যদি আমরা তাকে নিষ্কাশন করি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, তাহলে তাকে আর বিশুদ্ধ করার প্রয়োজন নাই, ওটা নিজেই বিশুদ্ধ। আর যদি আমরা মধ্য সক্রিয় অর্থাৎ কার্বন বিজারণ বা স্ববিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করি, তাহলে আমাদের প্রথমে আমরা বিগালক যোগ করে তাকে 98% বিশুদ্ধ করব। তারপর আমরা কি করব? আরো যদি বিশুদ্ধ করতে চাই, তখন তড়িৎ বিশ্লেষণ করে 99.98% বিশুদ্ধ করব। এইটুক পর্যন্ত আমাদের আলোচনা ছিল ক্লাস 2-এ। ক্লাস 3-তে গিয়ে আমাদের অলরেডি রেকর্ডিং করা হয়ে গেছে। ক্লাস 3-তে বাকি অংশটুকু আলোচনা পাবা। তো এ পর্যন্তই আজকে। কারো কোনো কোশ্চেন না থাকলে বিদায় নিতে চাই।